দাদা ক্রিসমাস গেল, সামনে নতুন বছর আসছে, কিন্তু খবরটা সেই পুরাতন। আবার সেই আপনার শান্তি আলোচনার যে নাটক, এটা মনে হয় নতুন এপিসোডে লেখা হবে নতুন বছরে। এখন আমরা ভালো করে জানি যে আলোচনাটা প্রথমে আপনার একটা মাঝখানে হঠাৎ করে 6 দফা এসে পড়ছিল পুতিনের, মানে রাশিয়ার। ওইটাকে প্রথমে 28 দফা, তারপরে করলো 20 দফা, 19 দফা, এখন আবার 20 দফায়। মানে আপনি একটা দফাকে রফা দফা করে ছেড়ে দিচ্ছেন, কিন্তু শান্তির কোনো দেখা পাচ্ছেন না। এবং আমরা জানি, আমরা এখানেও আলোচনা করেছি যে কোন জায়গাটা আসলে আটকে যাচ্ছে। ভূমি ল্যান্ড সোয়াপিং বলেন, মানে এগুলো আগে দেখতাম বউ শাশুড়ি যুদ্ধ বা সেই যুদ্ধ। হ্যাঁ, এখন এটা এমন অবস্থা পড়েছে, এটা আমাদের মেগা সিরিয়ালটা হয়তো বা এটা এখন ইন্টারন্যাশনালি আর রাজনৈতিক অঙ্গনেও স্থান করে নিচ্ছে। আসলে শুরুতে একটু মজা করলাম। মজাটা করার এই কারণটা হচ্ছে, আসলে কি করতে চাইছেন না জেলেনস্কির কথা শুনছেন, ট্রাম্পের কথা জেলেনস্কি শুনছেন, না পুতিন শুনছে, এদের দুজনের কথা। আসলে করতে চাইছেনটা কি? যুদ্ধ কিন্তু আগামী বছরের জানুয়ারিতে যখন যাবে, ফেব্রুয়ারিতে তখন যুদ্ধ কিন্তু একটা আরেকটি মানে চতুর্থ বছরের দিকে ধাবিত হবে। এটা কিন্তু খুবই লজ্জার একটা বিষয়। মানে এই দীর্ঘমেয়াদী যতগুলো যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি, সব যুদ্ধের মধ্যে এটা আস্তে আস্তে স্থান করে নিচ্ছে। এবং এটা যে হতো যে কোনো আঞ্চলিক গোষ্ঠীগুলোর মধ্যে হচ্ছে বা আঞ্চলিক কয়েকটি দেশকে নিয়ে হচ্ছে, এটা দুইটা দেশের এবং ইউরোপের মতো দ্বিতীয় মহাযুদ্ধের পরে ইউরোপ অনেকদিন কিন্তু এই যুদ্ধের কোনো স্বাদ বা টেস্ট তাদের গায়ে লাগেনি। সেই ইউরোপ কিন্তু এখন পরিপূর্ণ আক্রান্ত। এখন বিষয়টা হচ্ছে, আপনি যে কথাটা বলছেন যে আসলে কেন জেলেনস্কি যাচ্ছে, আসলে জেলেনস্কি সমস্যা হচ্ছে জেলেনস্কি শুরুতেই ভুল করে ফেলেছেন। আমরা যেটাকে একদম বলি বিসমিল্লাহ গলত, একদম শুরুতেই স্টার্টিংয়েই তার ভুলটা কি ভুলটা হয়েছে, তার যে সক্ষমতা, তার যে বাস্তবতা, হ্যাঁ তার বাস্তবতা তাকে মানতে হবে। যেমন আমি আবার যখন ব্যক্তিকে দেখছি, দেখো আমি কি পারবো কি পারবো না, আমি কোথায় গিয়ে ঠেকে যাবো, সেটা আমাকে যদি আমি বুঝতেই না পারি, তাহলে আমার দূরদর্শিতার সমস্যা আছে। জেলেনস্কির রাজনৈতিক দূরদর্শিতার সমস্যা আছে। আপনি উচ্চাকাঙ্ক্ষী হতে পারেন, আপনি অনেক কিছুই করতে পারেন আপনার পক্ষে, কিন্তু আপনার দেশ রাশিয়ার বলয় থেকে বেরোতে পারবে কিনা, সোভিয়েত বলয় থেকে বেরোতে পারবে কিনা, সেই বলয় থেকে বের হয়ে গিয়ে আপনি আগে যদিও সোভিয়েত বলয় ছিল না স্বাধীনতার পর, কিন্তু পাশাপাশি দেশ হওয়ার কারণে তো আপনার অনেক কিছুই আপনাকে অনেক মেনে নিতে হয়। আমরা এখানে ভারত পাকিস্তান দেখছি, ভারত পাকিস্তান কিন্তু সারাদিনই মানে ঠুস ঠাস এ মারছে করছে এই সমস্যা, কিন্তু ভারত পাকিস্তান 4 দিনের মাথায় কিন্তু যুদ্ধ থামিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর আপনি 4 বছরও সেটা পারছেন না। সেটা এটা হচ্ছে বাস্তবতা। আপনি কি পারবেন কি পারবেন না, সেটা আপনাকে আগে বুঝতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে, এখানে কেন বৈঠকটা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রত্যেকটা বৈঠক গুরুত্বপূর্ণ। এখানে বৈঠক গুরুত্বপূর্ণ না হওয়ার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে এখানে মানুষের জীবন মরণ প্রশ্ন, প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। সেখানে জেলেনস্কির আসলে আরেকটু ফাস্ট হওয়া উচিত ছিল। আমি মনে করি জেলেনস্কির দিক থেকে আরও একটু যদি গতিটা বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু অনেক কিছু সমাধান হয়। কিন্তু এখন ঝামেলা হয়ে গেছে, পুতিন আসলে এমন একটা জায়গায় বসে আছে, তাহলে তার কিন্তু সরে আসার কোনো ইচ্ছা নেই। এবং আমরা সবসময় জানি যে আসলে যারা যুদ্ধ বা যে কোনো সংঘাতে যারা অ্যাডভান্টেজ পজিশনে থাকে, তারা কিন্তু আসলে খুব একটা সহজে রাজি হতে চায় না। সেই সুযোগটা পুতিন নিচ্ছে। আলোচনার টেবিল দরজা খোলা রাখছে, কিন্তু মানতেছে না। প্রতিদিনই আলোচনা করছে, ব্যাকডোরে প্রতিদিন আলোচনা করছে, কিন্তু আবার গিয়ে ওদিকে আপনি দেখবেন ইউক্রেনে প্রতিদিন করে সুন্দর সুন্দর ড্রোনের হামলা হচ্ছে, ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে, তার হামলা সে চালিয়ে যাচ্ছে। এবং জিনিসটাকে আসলে একজন করে মজার ছলে নিচ্ছে। আমার কাছে যেটা মনে হচ্ছে, পুতিন আসলে বলছে, আমরা কিছু দেখি না কিছু জায়গায় গিয়ে মানে এক লোক আপনি যতই মারেন না কেন, ও বেচারা মানে আছে একটু হয় চিৎকার করে বা মেরে নিতে হচ্ছে। তার যে অবস্থা, তার যে পরিপ্রেক্ষিত, তার যে বাস্তবতা, সেই জায়গা থেকে জেলেনস্কি আসলে কিছুই করার নেই। এখানে জেলেনস্কি কিছু করার নেই। এরপরে আমি যখন আসবো আপনার কাছে, আপনি বলবেন যে এই যে আলোচনার বিভিন্ন দিক, যে দিকগুলোতে আমরা আটকে যাচ্ছি, বিশেষ করে কিছু অঞ্চলের নাম এসেছে, আইন শৃঙ্খলার কথা এসেছে, এগুলো শর্ট করে বলবেন। এবং আলোচনার আগে কিয়েভে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া, কেন এই সময়টা সুপ্রিয় দর্শক, এই যুদ্ধের মাঝখানে আমরা আমাদের ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। সেটা হচ্ছে, সুপ্রিয় দর্শক, বিশেষ সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। শীতের দিনে আপনার কফি হাতে আমাদের অনুষ্ঠানটা, বা চা হাতে চায়ের দোকানে আপনারা দেখছেন আমাদের এই অনুষ্ঠানটা। আপনাদের এই অনুষ্ঠানে আজকে আমি রয়েছে আপনাদের সঙ্গে কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক প্রবীর চৌধুরী। তারপরে যে কিছু কিছু বিষয় যেমন থাকে, কোন কোন বিষয় আসলে আগের আলোচনাগুলো ব্যর্থ হয়েছে। আলোচনা ব্যর্থ হলে যেটা হয় কি,
যে আলোচনা যে কারীরা থাকে তারা কিন্তু বলে না যে এই জায়গায় আমার আটকে গেছে। আমরা ওই যে বিভিন্ন গণমাধ্যমের সূত্রে যে খবরগুলো পাই যে হ্যাঁ এই জায়গাটা আটকে গেছে, এই জায়গাটা একটু খোলাসা করে বলেন। এখানে আসলে আপনি আমরা যে বিষয়টা এই মুহূর্তে বুঝতে পারছি যে যখন নতুন আরেকটি আলোচনার প্রেক্ষাপট জন্ম নিচ্ছে বা শুরু হওয়া একটা সুযোগ তৈরি হয়েছে, সেখানে যে প্রথম যে বিষয়টা ইউক্রেনের দিক থেকে যদি আমরা ইউক্রেনের অবস্থান বিশ্লেষণ করি, তাহলে ইউক্রেন কিন্তু এখন বুঝে গেছে যে আসলে তার হারিয়ে যাওয়া ল্যান্ড তার পক্ষে ফিরিয়ে নেওয়া সম্ভব না, বা যুদ্ধের পূর্বের অবস্থায় যখন যুদ্ধ শুরুর যে সময়টাতে তার যা যা ছিল সেখানে তার ফিরে যাওয়া সম্ভব না, এটা ইউক্রেন বুঝে গেছে। এবং ইউক্রেন কিন্তু আরো একটা ঝামেলায় পড়ে আছে। সেই ঝামেলাটা হচ্ছে এই যে রাশিয়াকে আসলে রাজি করানোর জন্য এই মুহূর্তে কোনো শক্তি পৃথিবীতে নেই না, মানে অলৌকিক কিছু যদি ঘটে না যায় তাহলে রাশিয়াকে বা পুতিনকে রাজি করানোর মতো অবস্থা কেউ আসলে নেই। চেষ্টা তো করা হয়েছিল, চেষ্টা করা দিয়ে এরদোগানকে দিয়ে, কারণ আসলে ওই আমরা শুরুতে একটু যেটা বলেছি মজা পেয়ে গেছে আসলে যে রাশিয়া আসলে আমরা মজা পেয়েছে। আপনি যখন দেখছি আমার প্রতিপক্ষ খুবই দুর্বল এবং সে হয়তো চিৎকার করছে, তার সেই শক্তি সামর্থ্য নেই, চিৎকার করছে, ইউরোপ ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, এখন এখানে যে কি দাবিটা করছে এখন আসলে মানে আসলে ইউক্রেন বা জেলেনস্কি কি চাইছে? জেলেনস্কি প্রথমে চাইছে স্বাভাবিকভাবে যে জায়গা যেগুলো দখল হয়েছে সেটা ফেরত পাবো, কিন্তু সেটা সম্ভব না, সেটা জেলেনস্কি নিজেও বুঝে। তার এই দাবিগুলোর মধ্যে তার চিন্তা যেই জিনিসগুলো এখন অ্যাডভান্টেজ, তার মধ্যে আমি যে দানবাসের কথা দেখি, মানে ইউক্রেনের পূর্বাঞ্চলের আপনি কথা বলছেন, এই দানবাসের যে অংশটুকু এখনো পর্যন্ত তার অক্ষত রয়েছে, এখনো পর্যন্ত ইউক্রেনের হাতে রয়েছে, সেই জায়গাটা নিরাপত্তাটা আসলে তিনি মানে বোঝামোটি যা আছে ওটাকে এখন সিকিউর করতে চাচ্ছেন, যেটা ফ্রি ইকোনমিক জোন করতে চাচ্ছেন। তারপর হচ্ছেন যে এখন এই যে চলে যাওয়ার পর, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর এই এখন কিন্তু আমরা কিন্তু যুদ্ধ পরবর্তী অনেক ধরনের বিশৃঙ্খলা দেখি বিভিন্ন দেশে, সেই বিশৃঙ্খলা হোক বা রাশিয়া আবার নতুন করে আক্রমণ করুক, যেটাই হোক, ওখানে কিন্তু মিলিশিয়া, রাশিয়ান মিলিশিয়াগুলো কিন্তু খুব অ্যাক্টিভ। এই জিনিসগুলোর জন্য উনি একটা নিরাপত্তা মানে বলয় বা নিরাপত্তা তৈরি করতে চাচ্ছেন, যে যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং সবগুলোর সাথে। কিন্তু এর পাশাপাশি যে দায়িত্বটা, মূল দায়িত্বটা থাকবে কিন্তু ইউক্রেনীয় পুলিশের হাতে। এই বিষয়গুলো উনার মধ্যে খুব বেশি কাজ করছে। এবং কিন্তু যেটা ঝামেলা হচ্ছে সেটা হচ্ছে আসলে উনার এই প্রত্যেকটা বাস্তবায়ন কিন্তু রাশিয়ার দিকে ঠিক আছে। রাশিয়া কি বলছে তারপরে, রাশিয়া কি বলছে, রাশিয়া আসলে খুব আমরা যে দেখছি যে তার এই যে প্রস্তাবনাগুলো, যে পরিকল্পনা, ট্রাম্পের যে প্রস্তাবনা, ট্রাম্পের যে পরিকল্পনা, এই পরিকল্পনার প্রস্তাবনা রাশিয়া কিন্তু প্রত্যাখ্যানও করেনি, সমর্থনও করেনি। রাশিয়া আসলে খুব কৌশলে এগোচ্ছে, আচ্ছা দেখি কালকে কি হয়, পরশু কি হয়, এভাবে দেখে দেখে সে কিন্তু জায়গা আরো বাড়াচ্ছে, প্রতিদিনই কিন্তু তার দখলকৃত জায়গার সংখ্যা বাড়ছে। এবং তারপর এই যে তার মূল যে জায়গা, সে কিন্তু মৌলিকভাবে একটা নিজেকে দাবি বিরোধের মতো অবস্থান করছে। তারপর আপনি সবচেয়ে দেখবেন যে সেনা প্রত্যাহারের বিষয় দানবাসকে, যেটা নিয়ে ইউক্রেনের এই মুহূর্তে সবচেয়ে বেশি মাথা ব্যথা, সেটা নিয়ে রাশিয়া চরম ধরনের চুপচাপ নীরবতা, মানে পুতিন এই বিষয়ে সব বিষয়ে কথা বলছেন, বাট এই বিষয়ে তার আসলে কোনো ধরনের আপনার নেই। এবং সবচাইতে বড় সমস্যা তাদের বড় ভাই ইউরোপ বা ট্রাম্প কিন্তু তো মানে কৌশলে অবস্থানে আছে। ইউরোপ আসলে ক্লান্ত হয়ে গেছে। ইউরোপে ক্লান্ত হয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় যে সমস্যা তৈরি হয়েছে, রাশিয়াকে অদম্য করে দিচ্ছে, পুতিনকে অদম্য করে দিচ্ছে। অলৌকিক ভাবে যদি কিছু না হয়, এক্ষেত্রে পুতিন থেমে যাওয়ার কোনো কারণ আমি আসলে দেখতেছেন না। কারণ হচ্ছে অনেকদিন পর জেলেনস্কি যেটা বোঝা গেল যে বাস্তবতার একদম মোড়ে এসে দাঁড়িয়েছে, এখন তাকে ফাইনাল টিগারটা চাপতে হবে, মানে তাকে সিদ্ধান্তটা তাকেই নিতে হবে। আমরা একটু এই সেকশন, এটা হচ্ছে কমেন্ট সেকশন, আমরা একটু চলে যাচ্ছে, তারপর আবার মূল আলোচনা আসবে। মূল আলোচনা আপনার কাছে জানতে যাবো যে এই আলোচনার এই মুহূর্তে কেন কিয়েভে হামলা জোরদার করলো পুতিন, আর দ্বিতীয়ত হচ্ছে একটা নির্বাচনের কথা চলছিল ইউক্রেনে, এবং রাশিয়া আশ্বস্ত করেছিল যে নির্বাচনকালীন সময় হামলাটা আমরা কমিয়ে দেবো বা করবো না, নির্বাচন হোক। মাথা ব্যথাটা এখন রাশিয়ার, আরেকটা দেশের। ওই নির্বাচনটা হবে কি হবে না, ইউক্রেনে কি স্টেটমেন্ট, এটা নিয়ে একটু বলবেন। তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে ঘুরে আসি। মহেশপুর স্কুল থেকে যেটা সবসময় একটা মেইল আসে, আমাদের কমেন্ট আসে, সেটা একটু পড়ছি। কোনো পারমাণবিক শক্তিধর কোনো দেশের সাথে পুরো মাত্রায় যুদ্ধ হবে না, এটা না হলেই ভালো, আমরাও চাই যেন না হোক, কারণ তাহলে ভালো বুঝে। আহমেদুল্লাহ বলছেন, পুতিনের আরেক বন্ধু এরদোগান, রাশিয়া তুরস্কের বিরুদ্ধে সবচেয়ে বেশি যুদ্ধ হচ্ছিল, এখন বন্ধু হয়ে গেছে। অতীতে অটোমান সাম্রাজ্যে দেখেছে রাশিয়ার সাথে সবসময় তুরস্কের একটা বাদাবাদি চলতো। তানজিন দিশা লিখছেন, আমেরিকা নয়, আসলে হিরো হচ্ছে রাশিয়া। ধন্যবাদ আপনাকে। পুতিনের আসলে এই অঞ্চলে সাপোর্ট অনেক, পুরা হইতে। সৌদ আহমেদ লিখছে, আসসালামু আলাইকুম ভাই, আপনাদের উপস্থাপনা অনেক সুন্দর লাগে, উপস্থাপনা আর ঢঙে হাসি ঠাট্টা করা অনেক সুন্দর লাগছে, আপনাদের জন্য দোয়া কামনা, এগিয়ে যান। আপনারা শুধু একলা দেখলে হবে না ভাই, আপনার এলাকা, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে এই বিশ্ব সংযোগের এটা ছড়িয়ে দিন আপনি একদম।
আর সূত্রধার নামে আমাদের আরেক দর্শক লিখছেন, আমাদের ধন্যবাদ জানাচ্ছি এবং খবর সংযোগে আপনার তথ্যভুল রাশিয়া স্যাটেলাইট মিশনের বিষয়টি ক্লিয়ার করার জন্য বিশেষ সংযোগে এ বিষয়ে আমি অনুরোধ রেখেছিলাম। সূত্রধার চট্টগ্রাম থেকে, ধন্যবাদ আপনাকে। উনি আমাদের আরেকটা যে চ্যানেল আছে ওখানে আমার একটা অনুষ্ঠান দেখেছেন, দুইটাই দেখেন। তো এভাবে আমাদের সারা পৃথিবীতে যে ছড়িয়ে ছিটিয়ে বাংলা ভাষাভাষী আছে তাদেরকে আমি অনুরোধ করব আপনারা আমাদের অনুষ্ঠানটা দেখেন। তো যেটা বলছিলাম দাদা, এই মুহূর্তে কিয়েভে হামলা জোরদার, প্লাস হচ্ছে ইউক্রেনের একটা নির্বাচন, কেন সবসময় পুতিন বলে আসছে যে অবৈধ সরকার, এবং সেটাই একটু যদি সংক্ষেপে। এখানে সবচেয়ে বেশি হামলাটা জোরদার করার কারণ হচ্ছে যে আসলে আমি যখন ইউক্রেন বা ইউএসএ বা ইউরোপের প্রত্যেকটি মানে আপনার যত ধরনের তারা তৈরি করেছিল মানে রাশিয়াকে পেছনে ঠেকানোর জন্য, প্রত্যেকটি কিন্তু যখন আপনি দেখছেন দৃশ্যত কার্যত এবং ফেইলিউর, তখন কিন্তু পুতিন স্বাভাবিকভাবে উনি পারলে দেন পুরো ইউক্রেনটা দখল করে ফেলে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখন অবস্থা এমন হয়েছে যে জেলেনস্কি যদি কোনো কারণে বা বিশ্ব নেতৃবৃন্দকে বা ইউরোপিয়ান বা ট্রাম্পকে যদি এই নিয়ে যে সামনের দিকে একটা সমঝোতার জায়গায় যেতে না পারে, আমি খুব ভয় আছি 2026 সালে, 2025 সালে ইউক্রেনের হয়তো 80% জায়গায় দখল করে, কারণ এই যুদ্ধ তার পক্ষে ঠেকানো সম্ভব নয়। আমরা চাই না সেটা যে ইউক্রেন, কিন্তু এখন তো তাকে ওই জায়গাটাতে মনোযোগ করতে হবে, বাকি অংশটুকু যেন আপনি ফিরে পাই। যদি রাজনীতি টিকে থাকে, ভবিষ্যতে যদি সবকিছু ঠিক থাকে, একসময় ইউক্রেনকে তার হারানো অংশ ফিরে পাওয়ার সুযোগ থাকবে। আমি আপনাকে পার্সোনাল একটা প্রশ্ন করি, আমরা নিরপেক্ষ থেকে একটা যদি জিনিস অ্যানালাইসিস করি, রাশিয়া যে দাবিগুলো করতেছে, ধরেন এখন আপনি যুদ্ধে তো ভূমি জিতে ফেলেছেন, এটা কেন আপনি ফেরত দেবেন? তারপর যুদ্ধকালীন যে ক্ষয়ক্ষতি, এটাতে দিলে তো দুই পক্ষকে দিবে, এক পক্ষ কেন রাশিয়া দিবে? তারপরে হচ্ছে আপনার এই ন্যাটোতে যাওয়ার বিরুদ্ধেই তো যুদ্ধটা শুরু বারবার, আবার ন্যাটোর আদালত কেন এখানে নিরাপত্তা? তাহলে রাশিয়া যে এই মুহূর্তে যে দাবিগুলো রাখতেছে এগুলো তো অযৌক্তিক। এইটাই আপনার কাছে আমাকে খুব অবাক লাগছে এই কারণে যে জেলেনস্কি হেরে যাচ্ছেন, জেলেনস্কি পরাজিত হচ্ছেন, জেলেনস্কি পিছিয়ে যাচ্ছেন। এই জায়গা থেকেও জেলেনস্কি তার পুরনো কয়েকটি ফালতু কিছু এবং তার আজকে বিপদের যে কারণ, সেই বিপদের কারণগুলো যেমন নেটোর সেই আদল, নেটোর সেই ভালোবাসা, নেটোর সেই এই জায়গাগুলো কিন্তু জেলেনস্কি নিজেকে এখনো বের করতে পারেনি। এই কারণে রাশিয়া বলছে আমার তো এখন মূল চাওয়াটা পুরো পরিপূর্ণ হয়নি। রাশিয়া কিন্তু আমরা একটু ফিরে যদি যাই, রাশিয়া কিন্তু এই যুদ্ধ শুরু করার পিছনে মূল কারণ ছিল তার নিরাপত্তা, তার দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সে চায়নি তার দেশের পাশে নেটোর কোনো ঘাঁটি হোক, সে চাইনি তার পাশে। এমনিতে আপনার পোল্যান্ড আছে, তারপরে যে কৃষ্ণ সাগর যেখান থেকে ব্যবসা ওডেসা, এখানে কেন? আপনার সবচেয়ে বিষয় হচ্ছে পোল্যান্ডের রাজনৈতিক চরিত্র কিন্তু আমরা জানি যে পোল্যান্ড কিন্তু কখনো যুদ্ধের দিকে বা অনেক কিছু খুব একটা ধাবিত হয় না, কিন্তু ইউক্রেনের অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে সম্পূর্ণ কিন্তু যুদ্ধের টামাডল, যুদ্ধের প্রস্তুতি এবং সবকিছু সে তার মধ্যে আছে। তার রাশিয়া কিন্তু আগে থেকে সেটা আজ করতে পেরেছে, যার কারণেই ন্যাটোতে তার অংশগ্রহণ, ন্যাটোতে যার যোগদানের এই বিষয়টি তার এক ধরনের আগে থেকে অনীহা। এবং রাশিয়া দেখছে যেখানে একদম শেষ পর্যায়ে এসেও তার ইউক্রেন এখনো পর্যন্ত তার পুরনো সেই দাবিটার মধ্যে রয়ে গেছে। এই কারণে রাশিয়া কিন্তু নিচে থেমে যাওয়ার কোনো সুযোগ নেই আমি যা দেখছি। এবং ইউরোপের দুইটা দেশ, এক হচ্ছে ইউকে আর একটা হচ্ছে আপনার ফ্রান্স, এই দুইটা দেশই সবসময় জেলেনস্কিকে উৎসাহিত করে। বাকি দেশগুলো আপনি দেখবেন এদের কিন্তু কণ্ঠ, আপনি ইটালি ধরেন, স্পেন ধরেন, বেলজিয়াম তো আছে, হাঙ্গেরি। ইউরোপের রাজনীতি আসলে এই দুটো দেশই ইউরোপের মূল রাজনীতি মানে মোড়লে রাখা ভূমিকা পালন করে এই দুটো দেশই আসলে আপনার ধারক এবং বাহক। আমরা যদি বাকিরা হচ্ছে আছেন, জার্মানি মাঝে মাঝে এই করে, হ্যাঁ একটু জার্মানি অনেকে যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে জানেন, জার্মানি অনেকে চিন্তা করে। তাহলে আপনি আজকের অনুষ্ঠানটা এই ভোটের যে নির্বাচন অনুষ্ঠিত জেলেনস্কি, এটা সংক্ষেপে একটু বলে। হ্যাঁ, আমি আসলে যেটা আসলে খুব ইন্টারেস্টিং বিষয় যে নির্বাচন ইউক্রেনের কিন্তু ইন্টারেস্ট হচ্ছে রাশিয়ার। এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং বিষয়। এই কারণে রাশিয়া এই বলেছে যে আমি কিন্তু যদি ইউক্রেনে যুদ্ধ হয়, নির্বাচন হয়, দুঃখিত, নির্বাচন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু যুদ্ধ থামিয়ে দেবো বা যুদ্ধকে করে দেবে আরো অনেক বেশি হালকা বা তার ভাষা যেটা বলে। এখন বিষয়টা হচ্ছে কেন তার কারণ হচ্ছে জেলেনস্কি কিন্তু একটা ইন্টারেস্টিং সমস্যা। জেলেনস্কি কিন্তু অলরেডি তার মেয়াদ শেষ এবং তাকে সবার আগে অবৈধ আখ্যা দিয়েছে কিন্তু রাশিয়া। এখন স্বাভাবিকভাবে ওখানে কিন্তু যুদ্ধ বিরোধী একটা মনোভাব ইউক্রেনে আছে এবং রাশিয়া সেটাকে পেট্রোলাইজ করছে যে এই যুদ্ধ বিরোধী যে মনোভাবটা ইউক্রেনীয়দের মধ্যে আছে, যে ওই যে জেলেনস্কি বিরোধী যে শিবিরটা, সেই শিবিরটাকে আসলে পেট্রোলাইজ করতে যাচ্ছে। এবং এই কারণে রাশিয়ার আগ্রহ। এবং দুই নম্বর কেন নির্বাচনটা হচ্ছে না কারণ পুরোটাই একটা যুদ্ধবিধ্বস্ত দেশে আসলে আপনি নির্বাচন করতে চাইলে সম্ভব না। তার অর্থ সংকট মারাত্মক, আমরা জানি, তীব্র অর্থ সংকট, এবং অলরেডি যুদ্ধ করার জন্য না, দেশ চালানোর জন্য ইউরোপিয়ান ইউনিয়নের কাছ থেকে ইউক্রেনকে অর্থ বরাদ্দ নিতে হচ্ছে, সাহায্য নিতে হচ্ছে। তাই যেখানে তার দেশ চালাতে পারছে সেখানে তার পক্ষে নির্বাচন করাটা আসলে অনেক বেশি কঠিন। তবে একটা বড় যে ঝামেলাটায় পড়বে,
আপনারা যদি যদি ইউক্রেনের সংবিধান বা সাংবিধানিক যে ব্যবস্থা সেই ব্যবস্থায় আপনি কতদিন পর্যন্ত জেলেনস্কিকে আপনি বহন করে যাবেন, হ্যাঁ, সে ততদিন যুদ্ধকালীন সরকার। এখন এটা কিন্তু কোনো ব্যাখ্যাও দিচ্ছে না, এটা কোনো ধরনের সাংবিধানিক কোনো ধরনের ইয়েও দিচ্ছে না। এইটা এই জায়গাটার মধ্যে আমি মনে করি ইউক্রেনের দ্বিতীয় বিপদ এটা। ইউক্রেন আসলে নিজেকে কিভাবে এটাতে বের করে আনবে সেটা এখন দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা, শান্তি আলোচনা যে প্রেক্ষাপট, এটা আবার দরজাটা আবার খুলছে। আমরা চাই যে পৃথিবীতে একটি শান্তিময় অবস্থাটা বিরাজ করে সব দেশগুলা, একটা দেশ, ইউরোপের একটা সুন্দর দেশ, একটা কি করব, জেলেনস্কিকে তো বকা দিতে দিতে আমিও ক্লান্ত হয়ে পড়ছি। তার নিজের ঘরে কিছু নেয়, সে ধার করা জিনিস দিয়ে এতদিন যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তার মতো তো অর্থ, সে তো আসলে বেনিফিশিয়ারি হয়েছে। তার বিরুদ্ধে অর্থ তসরুপ থেকে শুরু করে অনেক কিছু বাইরের প্রশাসন এনেছিল। চাকরির কথা যে আমরা সর্বশেষ যেটা শুনলাম যে আলোচনা হতে যাচ্ছে, আমরা এটা ওয়েলকাম জানাই এবং আমরা চাই একটা সমাধান হোক, কারণ এভাবে দিনের পর দিন সাধারণ মানুষই সাফার করে। তো বিশেষজ্ঞের অনুষ্ঠান আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লেগেছে আমাদেরকে জানান। আমাদের এই অনুষ্ঠানটা আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউকে, মধ্যপ্রাচ্য, যে কোনো দেশ থেকে দেখেন না কেন, আপনারা আপনাদের মতামত জানান। কেমন লাগছে, আরও কী করলে এই অনুষ্ঠানটা ভালো হয়, আপনাদের মতামত জানান। আর আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে পাঠান। আজ এই পর্যন্তই। আর আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।